আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি নিত্য কল্পতরু নিত্য কল্পতরু নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যেগুলোকে ভাবলে মনে হয় এই জন্ম বৃথা নয়। মানুষের সাথে মানুষের মিলন হয় নেহাতি অপরিকল্পনীয় কারণে নয়, কোনো প্রাচীন যোগসূত্র থাকে এই মিলনের মধ্যে। একটা সময় আসলে গভীরভাবে উপলব্ধি করা যায় এই মিলনের তাত্ত্বিক বৈশিষ্ট্য। সেই সাক্ষাৎ যে কতটা গভীর হয় তা জীবনে একটা সময়ে এসে উপলব্ধি করা যায়। এই যেমন আমি আজ তারানাথকে উপলব্ধি করলাম। হয়তো মুহূর্তটা যৎসামান্য ছিল, কিন্তু এই ঘোর আমি উপভোগ করছিলাম ভীষণভাবে। আমার মনে হচ্ছিল এত দিনে বোধহয় আমার এই আমিকে চিনলাম, আমার সত্তা, আমার পরিচয়। আমি এতদিন নিজেকে কেরানি ভেবে এসেছিলাম, আজ মনে হচ্ছিল আমার ভিতরে সেই আমিটা কোথায় গেল। তাকে তো কখনো খুঁজিনি আমি। জানি আমার এই আকাশকুসুম ভাবনা ঘর অবধি যাওয়া পর্যন্তই, তারপরে সবই ভুলে যাব। সংসারে বাবা মা স্ত্রী পুত্র কন্যা চাকরি বাকরি এই সব ছেড়ে নিজেকে খুঁজব আর কিভাবে? যে একবার সংসারকে ভালোবাসে তার তো সবেতেই ভয় হয়, প্রিয়জন হারানোর, পরের দিন বাজারের, নিজের মৃত্যুর। অথচ কেউ কারোর কষ্ট টের পাবে না, কেউ কারোর যন্ত্রণা সহ্য করবে না, শুধু দূরে দাঁড়িয়ে অনুভব করতে পারবে। এই সবের মাঝে থেকে নিজেকে খুঁজে পেতে গেলে আরও সময় লাগবে। আজকে তারানাথ যেন অন্যরকম একটা গল্প বলল। না, ঠিক গল্প নয়, এ যেন তার নিজের ভিতর থেকে উঠে আসা কষ্টের ঝুলি, কিছু চরম সত্য, ব্রহ্ম সত্য, যা অখণ্ডন করা অসম্ভব। এতদিন তারানাথকে একজন সামান্য পুরোহিত, সাধু বা তন্ত্রবিদ বলে মনে হতো। আজ মনে হলো না, সাক্ষাৎ দৈব পুরুষ সে। আজ অফিসে গিয়ে বসতেই কিশোরী বলল, বেশ কয়েকটা দিন থাকবো না বুঝলে ভায়া, অফিসেও কামাই হবে। আমি উৎসুক মুখে জিজ্ঞেস করলাম, কেন হে ভায়া, কি হলো, কোথায় চললে আবার? কিশোরী বলল, আমার ছোট পিসির বাড়ি, পিসির ছেলের বিয়ে, তাই সপরিবারে যেতে হবে। সেই কবে কোনকালে গিয়েছি সেই ছোট পিসির বাড়ি, মনেও পড়ে না। পিসির ছেলের অনুরোধ, সাথে পিসিরও ইচ্ছে, সব মিলিয়ে আর না করা গেল না বুঝলে। ভাবলাম অফিসে ছুটি নিয়ে নিই, তারপর যা কাজ বাকি থাকবে এসে না হয় করা যাবে খন। আমি হাসি মুখে বললাম, বাহ, বেশ তো দারুণ খবর। এই দিক নিয়ে ভেবো না, আমি আছি তো, সব সামলে নেব। যাও, কটা দিন ঘুরে এসো বৌঠানকে নিয়ে। কিন্তু কোথায় তোমার ছোট পিসির বাড়ি? সেই নদিয়াতে, গঙ্গার পাড়ে, গ্রাম্য জায়গা, তবে মাটির সুরের একটা মধুর গন্ধ আছে। সেই কবে গিয়েছি, অল্প স্বল্প মনে আছে। ছোট পিসেমশাইয়ের সাথে মাছ ধরতে যেতাম, মাঠে যেতাম। কিশোরী বেশ হাস্যমুখে বলল কথাগুলো। আমি বললাম, তা বেশ বেশ, কবে যাচ্ছ? এই সামনের মাঘের 3 তারিখে বিয়ে, তার আগেই যাব, ধরো সামনের সপ্তাহে। আমি বললাম, তা ভায়া তুমি তো চলে যাচ্ছ নদিয়া, এইদিকে তো চারির বিয়ের পর অনেক দিন হয়ে গেল
আমরা যাইনি তারানাথের বাড়িতে। তুমি আস্তে আস্তে আবারও 1 মাস, আর আজ আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। আমার মুখের কথা কেড়ে নিয়ে কিশোরী সেন বলল, তা বললেই হয়, তারানাথের বাড়ি যাব একখান খাসা গল্প শুনতে। আমি হেসে ফেললাম। সত্যি তাই, প্রায় এতগুলো দিন, কখনো অফিসের পরে, কখনো বৃষ্টির দিনে তারানাথের বাড়িতে গিয়েছি আর শুনে এসেছি হাড় হিম করা গল্প। কখনো তার জীবনের ভয়ানক অভিজ্ঞতার কথা, বা কোনো অতিপ্রাকৃত জীবের কথা, যার বেশিরভাগটাই হয়তো বাস্তবে মিল না পেয়ে থাকতে পারে, যার অনেক কিছুই হয়তো বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বিচার করা যায় না। কিন্তু তবুও কিসের যেন অমোঘ টানে বারবার ছুটে যায় মঠলেনের বাড়িটায়। নিঃশব্দে শুনতে থাকি তার অজানা দুর্ভেদ্য শিউরে ওঠা কাহিনী। আর আমার আর কিশোরীর জীবনে তারানাথ আর তারানাথের গল্পগুলো মিশে গেছে দৈনন্দিন কাজের সাথে। যেমন দুইজনের একসাথে বৃষ্টির সন্ধ্যায় তারানাথ, অফিসের ছুটির দিনে তারানাথ। তাই হয়তো আমার বলার ভঙ্গিতে কিশোরীর বুঝতে অসুবিধা হয়নি আমি কি বলতে চাই। আমি হাসলাম, তারপর বললাম, দেখেছো দেখেছো তারানাথ কেমন আমাদের মনের মধ্যে চাগিয়ে বসেছে। তুমি আমার কথা শুনেই বলে দিচ্ছ। হ্যাঁ, কিশোরী বলল, গত 15 বছর হতে চলল তারানাথের সাথে আমাদের পরিচয়। তার এই গল্প, তার সাহচর্যে থাকা, সব আমাদের রক্তে মিশে গেছে, বুঝলে তো? আমি বললাম, তাহলে আজ পৌষের বিকেলে অফিস ছুটি হওয়ার পরেই মঠলেনের বাড়িতে, তাই তো? কিশোরী ঘাড় নেড়ে বলল, শুধু তাতেই হবে না, পাসিং শো আর গরম তেলে ভাজা ছাড়া শীতের আড্ডা চলে নাকি? আমি বললাম, সে আর বলতে, সব নিয়ে গিয়ে হাজির হচ্ছি তবে। কথাটা বলে কাজ শেষ করে অফিস থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সেখান থেকে ট্রামে করে একদম মঠলেনের সামনে নামলাম। তেলে ভাজা আর পাসিং শো কিনে তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বিকেল 4টেতেই কেমন সন্ধ্যা মনে হচ্ছে, কিন্তু তারানাথের বাড়ির সামনে বেশ কয়েক জোড়া চপ্পল রাখা দেখলাম, যেটা আগে কখনো দেখিনি। আমি বললাম, চারির শ্বশুরবাড়ির লোক কি? কিশোরীও আমার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, হতে পারে, বুঝতে পারছি না। অন্যদিন দরজা খুলতে বলার জন্য টোকা মারতে হতো, কিন্তু আজ দেখলাম টোকা মারতেই দরজা খুলে গেল। মানে দরজা খোলাই ছিল আগে থেকেই। এই বিশেষ মুহূর্তে চারির অনুপস্থিতিটা বড্ড টের পেলাম। এতদিন চারি দরজা খুলে দিয়েছে, সেই ছোট্ট চারি, সেই কাকাবাবু কাকাবাবু বলে রঙিন ফিতে কিনে দেওয়ার বায়না, গল্পের মাঝে 2-3 বার চা এনে দেওয়া, এক মুখ হাসি নিয়ে চারির প্রত্যেকবার দরজা খুলে দেওয়া। আজ এসব কিছুই নেই। সমাজের এইটাই তো কঠোর নিয়ম। একটা মেয়ের নিজের এতদিনের চেনা বাড়ি, ঘর, মানুষজন, নিজের ছোটবেলা সব কিছু ছেড়ে অন্য একজন অচেনা মানুষের বাড়ি যাওয়া, তাদের সাথে চলা, মানিয়ে নেওয়া, সব বাবাকেই নিজের হাতে মানুষ করা, তার ছোট্ট পুতুল মেয়েটাকে একদিন অন্যের বাড়ি পাঠাতে হবে। এই কঠোর নিয়মের কোনো বিকল্প নেই। কে জানে তারানাথ কেমন আছে চারিকে ছেড়ে। চারি তো তার সব কিছুই ছিল। কাউকে দেখতে না পেয়ে আমি আর কিশোরী ওপরে উঠলাম সিঁড়ি দিয়ে। এই বাড়ি, এই মঠলেন, এই সিঁড়ি সব যেন মুখস্থ আমাদের। সেই একই রকম রয়ে গেল সব, কোনো পরিবর্তন নেই। না হয়েছে রং, না হয়েছে কোনো মেরামত। চুন সুরকির কাজ করা বাড়ি যেন খসে পড়বে পড়বে করেও কিসের মায়াতে আটকে আছে। আচমকা কিছু বাদ্যযন্ত্রের শব্দে চমক ভাঙল, আর কয়েকজন মানুষ গেয়ে উঠল কিছু গান। আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি, আমার নিতাই যদি
ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি নিত্য কল্পতরু, নিত্য কল্পতরু, নিতাই খেনেক পুরুষ খেনেক নারী, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। মন ভরে যাচ্ছে, কিন্তু এটা কি? তারানাথের বাড়িতে এসব কি? কোনোদিনও তো দেখিনি। কিশোরীও অবাক এই ব্যাপার দেখে। চারির বিয়ের প্রায় 4 মাস পরে এই এলাম। তারানাথের ঘরের দিকে এগোতে লাগলাম। গানের তাল, সুর, লয়, ছন্দ কি অপূর্ব সুন্দর। আমরা তারানাথের ঘরে ঢুকে দেখি বেশ কয়েকজন লোক হাতে খোল, খঞ্জনি নিয়ে গান করছে। সামনে কৃষ্ণের ছবি রাখা আছে, তার পাশে ধূপ ধুনো রাখা। সারা ঘরময় একটা মিষ্টি ফুলের সুবাসে ভরে আছে। আমরা ঘরে ঢুকতেই তারানাথ এক গাল হেসে বলল, আরে আরে, এসো এসো, বসো। আমরা বসতেই তারানাথ বলল, তাই এলে যখন, এক কালী কীর্তন ভজন শুনে যাও না হয়। আমরা কিছু বললাম না। তারানাথ তার ঘরের মাদুরে বসে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, শুরু করুন তাহলে আর একটা। ঘরে বসে থাকা লোকগুলো গেয়ে উঠল গান। সে এক অপরূপ গান। রাধিকা আর কৃষ্ণের বিরহ মিলন নিয়ে তা বোঝা যাচ্ছে, কিন্তু আহা কি অপূর্ব তার সুর। শুনতে শুনতে চোখ বুজে আসছিল। মনে হচ্ছিল কোনো অতল সাগরে শূন্য হয়ে ভেসে যাচ্ছি যেন। পরিবার, সংসার, টাকা কিছুই যেন এই সুরের চেয়ে সুখের না। পৌষের সন্ধ্যায় সেই শীতের সাথে তারানাথের এতদিনের চেনা বাড়ি যেন কোনো তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল। সারাদিনের ক্লান্তি, কষ্ট যেন এক নিমিষেই ঘুচে গিয়েছিল। বিভোর হয়ে শুনছিলাম আমি। চোখের সামনে নিজের ছোটবেলাটা ভেসে এলো। মা নিজের হাতে করে ভাত মেখে খাইয়ে দিচ্ছে, বাবার সাথে পুকুরে নাইতে যাচ্ছি, সেই আম বাগানে কালবৈশাখীর পরে আম কুড়োতে যাওয়া, সব রকম কথা যেন চোখের পাতায় ভেসে এলো। আহা কি মধু এই গানের কথা। দেহতত্ত্বের উপরে একটা গান দিয়ে শেষ হলো সেই গানের পর্ব। অজান্তেই কয়েক ফোঁটা জল পড়ল আমার চোখ বেয়ে 2 গালের ওপরে। গানের পর্ব শেষ হতেই সবাই উঠে দাঁড়ালো। যে তারানাথকে কোনোদিনও আজ অবধি কাঁদতে দেখিনি, সেই তারানাথের চোখে আজ প্রথম জল দেখলাম। কিশোরীকেও চোখ মুছতে দেখলাম। ঘরে থাকা কীর্তন দলকে বিদায় জানিয়ে ঘরে এসে বসলো তারানাথ। হাতে 3 কাপ চা আর মুড়ি মাখা, সাথে আমাদের নিয়ে আসা তেলে ভাজা। আমি জিজ্ঞেস করলাম তারানাথকে, এইসব কবে থেকে শুরু করলেন ঠাকুরমশাই? গলার স্বর ভেঙে গেছে তারানাথের। ভাঙা কণ্ঠস্বরে উত্তর দিল, তোমাদের কি আর এই বুড়োর কথা মনে পড়ে? বলো, যেইটুকুই আসো তা তো সেই গল্প শুনতেই। আমি কিশোরীর দিকে তাকালাম। কিশোরী বলল, আসলে এত কাজ বাড়ছে চারদিকে। এই যে আমাদের সব চুল পেকে গেল, ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, সব কিছু সামলে ইচ্ছে থাকলেও তো উপায় নেই, তাই না ঠাকুরমশাই বলুন? কিন্তু দেখুন, এই এত কিছুর মধ্যেও সময় বের করে ঠিক চলে এসেছি আমরা। কিশোরী কথাগুলো একটাও ভুল বলেনি। আমাদেরও চুল পাকার বয়স হয়েছে, ছেলে মেয়েগুলো বেশ বড় হয়ে গেল, বিয়ের চিন্তাভাবনাও চলছে। সত্যি কথা বলতে সময়ে কারোরই হয়ে উঠছিল না। তারানাথের মুখের দিকে তাকালাম আমি। আরও কয়েকটা বছর যেন বেশি বুড়িয়ে গেছে তারানাথ। আগে শরীরের শক্ত গঠন দেখে বেশ বোঝা যেত সেই যৌবন বয়সে বেশ চেহারার কথা, কিন্তু আজকে যেন অনেক বয়স্ক দেখাচ্ছে তাকে।
চারির বিয়ের পরে অনেকটাই এমন একা হয়ে গেছে তারানাথ। আগে আমরা এলে একটা আলাদা জোর থাকতো তারানাথের, এখন সেই ব্যাপারটাই নেই। তারানাথ বলল, চারির তো বিয়ে হয়ে গেল, তারপর তোমরাও তেমন আসো না, কাজও তেমন হয় না। আর আজকাল বিকেল হলেই মনটা কেমন করে, ফিরে যেতে ইচ্ছে করে সেই যৌবনকালের দিনে। ফিরে তো পাওয়া যায় না, ফেলে আসা জীবন সবই এখন স্মৃতি। তাই আজকাল মাঝে মধ্যে অমাবস্যা পূর্ণিমা দেখে কীর্তন দিই, মনটা ভালো থাকে। একা আর ভালো লাগে না আমার। তবুও কীর্তন টির্তন হলে একটু একা লাগে না আমার। আমি বললাম, সত্যি দারুণ গায় লোকগুলো। তারানাথ বলল, তবে তার মতো নয় এই সুর। তার সেই সুর আজও এতদিন পরেও ভুলতে পারিনি। কি মায়া সেই সুরে, জগতের সব দুঃখ কষ্টকে কেড়ে নেয় যেন। আমি বললাম, কার মতন ঠাকুরমশাই? তারানাথ একটু রহস্যময় হাসি হেসে বলল, সে যে কে আমি আজও বুঝিনি গো। আমি কিশোরীর দিকে চাইলাম, সেও আমার মতোই অবাক হয়ে আছে। কিশোরী জিজ্ঞেস করল, বোঝেন না মানে? কে সে? তারানাথ মৃদু হেসে বলল, সে কে তা আমি তুমি কেউ জানি না, তবে তার বলা কথার মর্ম এখন বেশ ভালোভাবে অনুভব করতে পারি। আমি বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, একটু বলুন না। শুনবে তোমরা এই বুড়োর বিলাপ? তারানাথ বলল একটা বিষাদময় হাসি দিয়ে। আমি বললাম, কি বলছেন ঠাকুরমশাই? শুনবো বলি তো এই 15 বছর ধরে আসছি আপনার কাছে। আমি তারানাথের দিকে পাসিংশোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম। তারানাথ সেটা জ্বালিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আমার মধ্যে সবচেয়ে মধুর আর পবিত্র মনে হয়েছে আমার এক স্থান, যার একদিকে বয়ে গেছে গঙ্গার পবিত্র ধারা। মানুষের কি সুন্দর ব্যবহার, কি অসম্ভব তাদের মনের গভীরের চিন্তা, সেই স্বর্গীয় শান্তি এত দেশ বিদেশ ঘুরে আমি কোথাও পাইনি। কোথায় সেই স্থান ঠাকুরমশাই? নদিয়ার নবদ্বীপ। বলেই এক মুখ ধোঁয়া উড়ে গেল জানালা দিয়ে। তারানাথ বলল, সে জায়গায় যেতে ভাগ্য লাগে, সবাই তো পারে না। বড় ভাগ্যবানেরাই সেখানে জন্মায়। আমাদের শ্রী চৈতন্য সেই নবদ্বীপের মানুষ। আহা, কি যে শান্তি! আজও ভাবলে মনের ভিতরটা কেমন যেন করে। আমি বললাম, তাহলে শুরু করুন না ঠাকুরমশাই, কি ছিল ওই নদিয়াতে, আমরাও একটু শুনি। তারানাথ আবারও একটা পাসিংশো ধরালো, তারপর বলল, সে আমার তখন যৌবনকাল, শরীরে 100 হাতির বল। আমি তখন সংসার ছেড়ে বেরিয়েছি বিশ্বভ্রমণের পথে। তখন এই বন প্রকৃতি আমার ঘর,
নদী আমার পিপাসা মেটানোর জায়গা ছিল। রাতে ঘুমাতাম পথের ধারে, কোনোদিনও কোনো মন্দিরে, কোনো দিন আবার হয়তো এক গৃহস্থের বাড়িতে। আমি গিয়েছিলাম সেই বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর কাছে। তারপর ঘুরছিলাম কোনো সাধু সন্ন্যাসীর সাথে দেখা করার আশায়। পথে খবর পেলাম নদী আর নবদ্বীপে থাকেন আগম বাগীশ বলে একজন বড় সাধক। খোঁজ পেয়ে গেলাম তার সাথে দেখা করতে, কিন্তু এটাও শুনেছি তার সাথে দেখা করাও বড় ভাগ্য লাগে। তিনি নাকি সবার সাথে দেখা করেন না। আমি তবুও গেলাম তার সাকুল্যে থাকার জন্য। অনেক দূরের পথ, সে যেতেই আমার মতো মানুষের প্রায় বেশ কয়েকদিন লেগে গিয়েছিল। পথেই বিশ্রাম নিতাম, যা পেতাম প্রকৃতির দয়াতে তাই খেতাম। সেও ছিল শীত। কি শান্ত নদী, চারিদিকে ধান ক্ষেত, দূরের আলপথ। আম কাঁঠালের বনের পাশ দিয়ে চলেছি। এক গোধূলি লগ্নে এসে অবশেষে পৌঁছালাম নবদ্বীপে। গরুরা ফিরে যাচ্ছে নিজের গোয়ালে। তাদের পায়ের উড়ে যাওয়া ধুলোতে চারিদিক ভরা। কিছু লোকজন সারা দিনের কাজ সেরে ঘরে ফিরছে। বউ মেয়েরা কাঁখে কলসি নিয়ে জল ভরতে যাচ্ছে নদীতে। আহা, সে কি সুন্দর দৃশ্য। আমি একটা মন্দিরে গিয়ে বসলাম। শ্বেত পাথরের মন্দির, অনেক উঁচু, অনেক ভক্ত সমাগম সেখানে। আমি সারা দিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম আগে একটুখানি জিরিয়ে নিই। পাশের কুয়ো থেকে জল তুলে মুখ হাত পা ধুয়ে নিয়ে বেশ অনেকটা জল খেয়ে নিলাম। তারপর নাট মন্দিরে এসে বসলাম। আমি চারিদিকে তাকিয়ে দেখি প্রায় 100 জনের বেশি মানুষের সমাগম ঘটেছে সেখানে। পাতানো চাদরে বসলাম। লোকজনের বলা বলি শুনে বুঝতে পারলাম এইখানে একজন কেউ কীর্তন করতে আসবে। তার জন্য এত ভিড়, এত সাজানো চারিদিকে। ভিতরে উঁকি দিতেই মনটা খুব শান্ত হয়ে গেল। চোখ জুড়িয়ে যাওয়া এক মূর্তি কৃষ্ণের। কালো কুচকুচে তার গায়ের রং, কিন্তু কি মোহ ভরা তার দৃষ্টি। কি সুন্দর কারিগরের নিখুঁত কাজ। দেখলে চোখ ফেরাতে ইচ্ছেই হয় না। মনে হয় জন্মের পর জন্ম তাকিয়েই থাকি। কতক্ষণ যে সেই মূর্তির দিকে তাকিয়ে দেখছিলাম খেয়াল নেই। একটা ছেলের কণ্ঠ শুনে ঘোর কাটল। তাকিয়ে দেখি 16-17 বছরের একটা ফুটফুটে ছেলে কীর্তন করার জন্য সাজিয়ে রাখার জায়গায় উঠে বসে পড়ল। সবার জয়ধ্বনি উঠল। আমি ছেলেবেলায় কয়েকবার মাত্র শুনেছি এই কীর্তন। আমার ঠাকুমা করতেন সন্ধেবেলায়। সেই আমার কীর্তন শোনা, আর ওই পাড়া গাঁয়ে কয়েকবার। তাই কীর্তন শোনার জন্যে বসলাম। ছেলেটা কীর্তন করবে শোনা গেল।
মিনিট 5 পরেই শুরু হলো কীর্তন। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধর গো নিতাই চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধর গো নিতাই চাঁদের চরণ। যদি পার হবি তুফান, যদি পার হবি তুফান, ও পারে কেউ থাকবে না, ও পারে কেউ থাকবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, ও নিতাই কাউরে ছেড়ে। সে সুর আজও মনে পড়লে গায়ের রোম খাড়া হয়ে ওঠে। কি অসাধারণ সেই সুর! আজও বুকের ভিতরে অজানা কান্না এসে জমে। জীবনে এমন মধুর সুর আগে কখনো শুনিনি। মনে হচ্ছিল নিজের অস্তিত্ব আমি এই ছন্ন ছাড়া হয়েও এতদিন খুঁজে পাইনি। চোখ বুজে উপভোগ করছিলাম সেই সুর। আকাশে তখন চতুর্দশীর চাঁদ উঠেছে। দূরের গঙ্গার কুল কুল শব্দ যেন আরো মাত্রা যোগ করছিল সেই গানে। আমার পাশে বসে থাকা মানুষজন সবাই সেই গানের ঘোরে মাথা দোলাচ্ছে। চোখের জলে ভিজে যাচ্ছে সবার গাল। হাতের তালে সবাই তালে তাল মিলিয়ে গেয়ে চলেছে হরিনাম। আমার তখন অল্প বয়স। পথে প্রবাসে ঘুরে বেড়াই, তন্ত্র সাধনা করি। সেই আমিও কেমন যেন শান্ত হয়ে গেলাম। ছেলেটার দিকে তাকালাম। ফর্সা টুকটুকে গায়ের রং, টিকালো নাক, রোগা চেহারা, সাদা ধুতি আর একটা সাদা শাল জড়িয়ে সে চোখ বুজে কীর্তন করছে। কপালে লম্বা তিলক, গলায় তুলসী কাঠের মালা। সাদা রজনীগন্ধার মালা গলায় দিয়ে সে গান করছে। একটা এই বয়সের ছেলে কিভাবে পারে এত সুন্দর করে গাইতে? আমি অবাক হয়ে যাচ্ছিলাম। প্রায় কতক্ষণ কীর্তন চলেছিল সময়ের হিসাব ছিল না আমার। আমি যেন ঘোরের মধ্যে ছিলাম। লোভ, মোহ, মায়া সব বিরজা হোম যজ্ঞে আমি ত্যাগ করে এসেছিলাম। বিরজা হোমের কথা তোমাদের তো আগেই বলেছি। কিন্তু সেই কীর্তন গান, সেই ভাবের গান শুনে আমি বারবার হারিয়ে যাচ্ছিলাম এই প্রকাণ্ড মহাশূন্যের কোনো অজানার গহ্বরে। অনেকক্ষণ পরে সবার চোখ ছলছল করছে। কীর্তন শেষে সবাই প্রসাদ নিতে গেল, আমিও গেলাম। প্রসাদ ছিল লুচি আর মিষ্টি।
আমিও মুখে দিলাম ঘিয়ে ভাজা লুচি আর ছানার মিষ্টি। আহ, কি অপূর্ব স্বাদ তার। মন্দিরের চাতালেই বসে আছি, মাথায় ছাদ দেওয়া। পুরোহিত পুজো করে ফিরছিল। আমায় দেখে প্রণাম করে বলল, বাবা, বাবা আশীর্বাদ দেবেন। পুরোহিত অল্প বয়সী একজন ছেলে। আমি হাত তুলে বললাম, তোমার পুজো করা দেখে বেশ খুশি হয়েছি। অনেক বড় হও তুমি। সবসময় জানবে যে হয়তো সবাই ছেড়ে যাবে, কিন্তু ওই ঈশ্বর যাবে না। ছেলেটি বলল, আচ্ছা বাবা। বাবা বলছি, আপনি কি এইখানেই থাকবেন রাতে? হ্যাঁ, আমি এই প্রকৃতির মাঝে বা কোনো দেবালয়ে থাকি। আমার তো কোনো নির্দিষ্ট বাস নেই। ও, বলছি তাহলে আপনি জমিদার বাড়িতে চলুন না বাবা। ওইখানে তো কত সাধু সন্ন্যাসীরা এসে থাকেন। আমাদের জমিদারবাবু খুব ভালো মানুষ, জানেন। গল্পে পড়া অমন রাগী নিষ্ঠুর নয়। তিনি আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। গরিবদের জন্য দান করেন দুহাত ভরে। আপনি চলুন, চলুন বাবা। ওইখানে যতদিন ইচ্ছে থাকবেন। এইখানে এই পৌষের শীতে কিভাবে এতদিন থাকবেন আপনি? আমি ভাবলাম যেচে যখন বলছে তখন যাওয়া যাক। আর জমিদার বাবু ভালো যখন, তখন হয়তো ভালো ব্যবহারও পাব। ছেলেটিকে বললাম, বেশ, বলছো যখন নিয়ে চলো। ছেলেটি খুশি হয়ে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকলো আমাকে। অন্ধকার হলেও পথে চাঁদের আলো পড়ে মোরাম বিছানো রাস্তার মতো লাগছে। দুই পাশে চষা মাটির গন্ধ ভুর ভুর করে উঠছে। এক টানা শান্ত নদী তটে ঝিঁঝি ডেকে যাচ্ছে এক নাগাড়ে। বাতাসে খেজুরের গন্ধ ভেসে আছে নিশ্চুপভাবে। আমি সেই পথে হাঁটছি, সেই অল্প বয়সী পুরোহিতের সাথে নানান কথা বলতে বলতে। কিন্তু ওই ছেলেটার কথা কিছুতেই ভুলতে পারছি না। কে ওই ছেলেটা? এত সুন্দর গান কি করে গাইল সে? আমি জিজ্ঞেস করব না করেই জিজ্ঞেস করেই ফেললাম। আচ্ছা, যে আজকে মন্দিরে কীর্তন গাইল সে কে? কি মিষ্টি স্বর, এখনো যেন কানে বাজছে। ও, ও তো নিতাই। নিতাই নিতাই খুব সুন্দর কীর্তন গায় আর খুব সুন্দর বাঁশিও বাজায়। একদিন শুনবেন আপনি। ভারী গুণী ছেলে, জানেন। এই নবদ্বীপে অনেকেই নিতাইকে চেনে এই কীর্তন গাইয়া হিসেবে। ওর গান শুনে কত মানুষ যে কেঁদেছে তার ঠিক নেই বাবা। জানেন বাবা, ভারী মধুর গলা, সাথে ভীষণ মন দিয়ে গান করে, একদম একদম অন্তর থেকে। দেহতত্ত্ব, মনোতত্ত্ব, এই সব গান শুধু সুর তালে ফেললে তো হয় না। অন্তর থেকে ছাড়া এই গানের কিছু গাওয়া অসম্ভব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নিন বাবা, এই জমিদার বাড়ি এসে গেছে। আমি দেখলাম দোতলা বাড়ি। বাড়ির সামনে দুই দিকে দুই মুখ সিংহ মূর্তি দাঁড়িয়ে আছে। তার ভিতর দিয়ে চওড়া উঠোন, তারপর লম্বা অন্দরমহল। সামনে খামার, ধানের গোলা, অনেকগুলো গরু বাইরের গোয়ালে বাঁধা আছে। অন্ধকারে হিসেব করা যাচ্ছে না, তবে সংখ্যায় যে বেশ তা দেখেই আন্দাজ করা যাচ্ছে। পুরোহিত মশাই বাড়ির ভিতরে পা রাখল।
একজন পাহারাদার এলো হাতে একটা লণ্ঠন নিয়ে। এসেই ছেলেটিকে দেখে বলল, আরে ঠাকুর মশাই যে, আরে আসুন আসুন আসুন, ঠাটে উনি কে? বাবা! আমার দিকে ফিরে শেষের প্রশ্নটা করল লোকটা। উনি হলেন একজন সাধক, মন্দিরে রাত কাটাবে বলেছিলেন, কিন্তু আমি জমিদার বাবুর কাছে নিয়ে এলাম। এই ঠান্ডার রাতে মন্দিরে থাকার চেয়ে জমিদার বাবুর অতিথিশালায় থাকাই তো ঢের ভালো। বেশ বেশ, তা এসেছেন যখন খাবার খেয়ে যাবেন তো? আরে না না, বাড়িতে তো আরে জানি জানি, বাড়িতে আপনার নতুন বিয়ে করা বউ রান্না করে বসে আছেন, তাই তো? কিন্তু জমিদার বাবু তো ব্রাহ্মণ ভোজন না করে ছাড়বেন না। অগত্যা ভিতরে তো আসতেই হবে। আসুন 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 আসুন। আমি ভিতরে এলাম ওদের সাথে। সামনে এগিয়ে যাচ্ছে পাহারাদার, তার পিছনে পুরোহিত মশাই, আর তার পিছনে আমি। আমার বেশ ভালো লাগছিল এখানকার মানুষগুলোর ব্যবহার, কি অমায়িক। আর এই জমিদার বাড়িতে কি সুন্দর গন্ধ, আহা! তখন সেই গন্ধকে ফুল বলে ভেবে ভুল করেছিলাম, কিন্তু পরে সে সত্য জানতে পারি আমি। ভিতরে গেলাম, দেখলাম একজন বৃদ্ধ ভদ্রলোক বসে কাশিদাসী মহাভারত পড়ছেন। দামি সিল্কের ধুতি পাঞ্জাবি, গায়ে একটা সাদা শাল, তার সামনে গোটা ৩-৪ লোক বসে সেই মহাভারত শুনছে। দারোয়ান গিয়ে ভদ্রলোককে বলল, জমিদার বাবু, ঠাকুর মশাই এসেছেন, সাথে আরো একজন সাধু বাবা। ভদ্রলোকটি উঠে এসে বললেন, আরে এসো 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 এসো। ঠাকুর ঠাকুর ইনি কে? অল্প বয়সী পুরোহিত ছেলেটা বলল, ইনি মন্দিরে শীতে থাকতে চাইছিলেন, আমি নিয়ে এলাম আপনার এই অতিথিশালায় থাকবেন বলে। ও, তা বেশ তো, ভালো ভালো, খুব ভালো করেছো। তারপর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সেই ভদ্রলোক। আমি বাধা দিলাম, কিন্তু উনি শুনলেন না। আমায় উদ্দেশ্য করে বললেন, বাবা, আপনার এই অতিথিশালায় থাকতে কোনো অসুবিধে হবে না তো? ভজা আপনার জন্য নিরামিষ রান্না করে দেবে। ভজা, আরে এই ভজা, আরে ভজা কোথায় গেলি? আরে বাবাকে একটু রান্না করে দে। আমি বাধা দিয়ে বললাম, আরে জমিদার বাবু, এত ব্যস্ত হবেন না, আমি সব জায়গাতেই থাকতে পারি। আর আমি একেবারে নিরামিষ ব্রাহ্মণ নয়, আমার কোনো বিচার নেই খাওয়ার। অতএব আপনাকে এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। জমিদার বাবু বললেন, আচ্ছা 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 আচ্ছা, বেশ, তবে আপনাকে আপনার ঘর দেখিয়ে দিয়ে আসছে ভজা। রাতের খাবার ওইখানে দিয়ে আসবে। আসুন বাবা, যান, বিশ্রাম করুন। বেশ জমিদার বাবু। আমি হাসি মুখে বললাম। একজন মাঝ বয়সী টাক মাথা লোক এসে আমাকে বাড়ির পিছন দিকে নিয়ে গেল। একতলা খড়ের ছাউনির ঘর, সবকটি ঘরে রাখা আছে ছোট তক্তা, বালিশ। একটা ঘরের দরজা খুলে আমায় দিল ভজা নামের ওই চাকরটা। তারপর বলল, বাবা, এই যে আপনার চাদর, বালিশ, আর এই যে এই লণ্ঠন। হ্যাঁ, আপনার কোনো অসুবিধে হলে বলবেন আমাকে। হ্যাঁ,
আমাদের জমিদার বাবু মাটির মানুষ, বুঝলেন? তিনি আপনার জন্য আরো ভালো ব্যবস্থা করবেন। আমার কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। ভজা বলল, ঠিক আছে বাবা, তবে এখন আমি আপনার রাতের খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, আমি সম্মতি জানাতেই প্রণাম করে চলে গেল ভজা। আমি মনে মনে বেশ খুশি হলাম। যাক, এই শীতের রাতে তো বেশ ভালো মাথা গোঁজার ঠাঁই হলো। তার ওপর জমিদার বাড়ির খাওয়া। আমি আমার গায়ের শালটাকে খুলে লণ্ঠনের আলোটাকে একটু উস্কে দিয়ে তক্তায় শুলাম। নরম গদির বিছানা, বেশ আরাম লাগছিল আমার শুয়ে। শুয়ে শুয়ে ভাবছি সেই নিতাই নামের ছেলেটার কথা। আমি কেন ওকে নিয়ে ভাবছিলাম তা আমি নিজেও জানি না, কিন্তু ছেলেটার মুখের আদল, তার গানের সুর, সব যেন কেমন ভাবিয়ে তুলছিল আমাকে। রাতে শীতটা বেশ বাড়ছিল। আমি চাদরটা দিয়ে নিজেকে মুড়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে এসে দরজায় টোকা দিল ভজা। বাবা, বাবা, আমি ভজা, খাবার নিয়ে এসেছি বাবা, দরজাটা খুলুন বাবা। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভজা একটা বড় গামলা গামছা চাপা দিয়ে নিয়ে এসেছে। খুলেই দেখলাম খান 10টা কলা, দুধ আর চিড়ে নিয়ে এসেছে। আমার সামনে ভালো করে আসন পেতে দিয়ে জল ছিটিয়ে দিয়ে খেতে দিল আমাকে। এই যে, আসলে কি জানেন বাবা, জমিদার বাবু নিরামিষ খান। এই বাড়ি তো সব কেষ্টভক্ত, তো তাই মাছ মাংস হয় না, বুঝলেন? আজ আজ রাতে কষ্ট করে খেয়ে নিন বাবা, কাল নদীর থেকে জ্যান্ত মাছ এনে করে দেবক্ষণ, ঠিক আছে? হ্যাঁ। আমি বললাম, না, সেসবের তত প্রয়োজন নেই, আমি এতেই অনেক খুশি। এই বলে আমি গামলাটা নিয়ে মেখে মুখে নিলাম এক গাল। আহ, কি স্বাদ! আহা, খাঁটি গরুর দুধ, মোটা সর পড়া দুধ, সে যেন অমৃত। নিমিষেই সেসব খাবার শেষ করে এক ঘটি জল খেয়ে নিলাম। ভজা একটা হুঁকোতে তামাক সাজিয়ে দিয়ে গেল, আর এক ঘটি জল রেখে বলল, বাবা, এইখানে এক ঘটি জল থাকলো, চাপা দেওয়া, রাতে লাগলে ওই কুয়োর থেকে নেবেন। হ্যাঁ, আমি আসি বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাকে বিদায় দিয়ে চলে গেল ভজা। আমি লণ্ঠনের আলো একদম নিভু নিভু করে দিয়ে বিছানায় গেলাম শুতে। সারা দিনের পথশ্রমে ক্লান্ত হয়েছিলাম। তাড়াতাড়ি ঘুম নেমে এলো 2 চোখে। তারপর যা ঘটল তা হয়তো অন্যদের কাছে নিছকই মনের ভুল বলে মনে হতে পারে, কিন্তু আমি জানি কি দেখেছিলাম সেই রাতে। আজও মনে হলে ভাবি, কি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ ভাবে, কিন্তু কত কি রয়েছে এই পার্থিব বিষয়বস্তু ছাড়াও। আমি বললাম, কি দেখলেন ঠাকুরমশাই? পাসিং শোতে
একটা টান দিয়ে তারানাথ বলল, সেদিন রাতে তো শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। অনেক রাতে ঘুমের মধ্যে দেখলাম আমার মাথার পাশে বসে আছে সেই ছেলেটা। পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। আমি ঘুমের মধ্যে চেষ্টা করলেও তাকাতেই পারছি না। চোখ বুজে আসছে। কি অদ্ভুত গন্ধ আমি পাচ্ছিলাম ছেলেটার শরীর দিয়ে। স্বপনে তো গন্ধ পাওয়া যায় না, তাহলে আমি সব স্পষ্ট অনুভব করেছি। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে হাসছে আর মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটার শরীরে জ্যোতি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। তারপর সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে এসে কুয়োর জলে মুখ চোখ ধুয়ে নিলাম। ঠান্ডা কনকনে জল, তবে বেশ ভালো লাগলো। বাগানে ঘুরতে থাকলাম আমি। কত রঙিন ফুল, কত রকমের গাছ, বেশ লাগছিল। কাল রাতের ফুলের গন্ধটা আবার পেলাম বাগানে। কি ফুল বুঝতে পারছি না, কিন্তু সেই মিষ্টি মন মাতানো ফুলের গন্ধ। হঠাৎ আমার পাশে একটা সুরেলা মিষ্টি কণ্ঠ শুনে চমকে উঠলাম। আপনি এত সকালে উঠে পড়েন? তবে উঠেছেন যখন ভালো, স্বাস্থ্যের জন্য ভালো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কালকের সেই ছেলেটা, যাকে নিয়ে এতক্ষণ ধরে নানা কিছু ভাবছিলাম, সেই ছেলে, নিতাই নাম, আমার সামনে তখন দাঁড়িয়ে। সেই ফুলের গন্ধটা তার গা দিয়েই আসছে। আমি কথা বলার অবস্থায় নেই। নিতাই আমায় উপেক্ষা না করেই বলল, আপনি কিন্তু আগমবাগিসের দেখা পাবেন না আজ, কিন্তু একদিন পাবেন। আমি চমকে উঠলাম। এ তো জানার কথা নয় তার। তবে আমি জিজ্ঞেস করলাম, তুমি জানলে কি করে? আমি সব জানি। আপনার কিন্তু জীবনে অনেক উন্নতি হবে। অনেক সাধু সঙ্গ আপনার কপালে লেখা আছে, কিন্তু সংসারের টান আপনাকে বড় হতে দেবে না। আমি অবাকও হতে ভুলে গেছি তার কথা শুনে। এইটুকু ছেলে কি করে এই সব কথা বলছে? ছেলেটি আবার হেসে বলল, অবাক হবেন না আপনি, একদম অবাক হবেন না। আমি জানি আপনি ভাবছেন কি করে আমি এইটুকু বয়সে এত সব কথা বলছি। এর উত্তর কিন্তু আমার কাছে নেই। হ্যাঁ, সে আসে আর আমায় সব বলে দেয়। তার ইচ্ছে মতোই তো আমি চলি, সেই তো আমাকে পাঠিয়েছে। আমাকেও এত কথা বলছিল, কারণ আমি একজন সাধনতন্ত্রে সিদ্ধ পুরুষ। অন্য কাউকে সে এত কথা বলতো না, কারণ সত্যি বলতে কি, তারা এসবের মানে বুঝতে পারত না। এই দুনিয়াতে আবার অরাজকতা, হিংসা বেড়ে গেছে, তাই আবার তিনি তাকে পাঠিয়েছেন। সকালে এই ফুল তুলে রোজ সে স্নান করে পুজো করে। আমাকে সে জিজ্ঞাসা করল আমি গঙ্গায় যাব কি না।
আমি তো পাথরের মতো দাঁড়িয়ে আছি, কোনো কথা বলতেই পারছি না। নিজের এত গোপন কথাগুলো কিভাবে জানতে পারছে নিতাই? আমায় নিতাই বলল, অবাক হবেন না, আসুন নাইতে যাই, সামনেই গঙ্গা। এই প্রথম সকালে পৃথিবীর সব কিছুর আসল রূপ যাচাই করা যায়। এই জন্য প্রাচীনকালের মুনি ঋষিরা বলতেন, রবির প্রথম কিরণে সব কিছুকে মায়াময় লাগে। নিতাই ফুলের সাজি রেখে সোজা হেঁটে গেল সামনের রাস্তায়। আমিও পিছনে পিছনে গেলাম। মোরগ ডাকছে, কয়েকজন মেয়ে বউরা উঠে গোবর ফেলছে, কেউ কেউ ঘুঁটে তুলছে, মুড়া বানাচ্ছে। আমাকে দেখে অনেকেই প্রণামও করছে। পথে হাঁটছি, বেশ ঠান্ডা, কুয়াশা পড়েছে। খেজুর গাছে কলসি বাঁধা সব খেজুরের রস নেওয়ার জন্য। একটা গোলমিলে শব্দ কানে আসছিল। ক্রমে সামনাসামনি আসতেই সেই শব্দ আরো প্রকট হলো। বুঝতে পারলাম যে কোনো এক গৃহস্থের বাড়িতে ঝামেলা বেঁধেছে দুই ভাইয়ের মধ্যে। সেই নিয়ে চেঁচামেচি, এমনকি হাতাহাতি অবধি। নিতাই আমার দিকে তাকিয়ে স্বল্প হাসল, তারপর বলল, লোভ, লোভ, বুঝলেন? লোভ। এই লোভেই শেষ করে দিল সব। মানুষের লোভ বড্ড খারাপ। আপনি তো সাধনা করেন, নিশ্চয়ই ষড়রিপুর ঊর্ধ্বে গিয়ে করেন। আমার মুখে তখন কথা সরছে না, চুপ করে বসে আছি। এ কি শুনছি? এই ছেলে তন্ত্র সাধনার এত কিছু কিভাবে জানতে পারল? আমি বললাম, বিরজা হোম যজ্ঞে সব বিসর্জন দিতে হয়, আমিও দেওয়ার চেষ্টা করেছি। নিতাই অল্প হাসল, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সেই বাড়িটার দিকে। আমিও পিছনে পিছনে এলাম। দেখলাম ওদের দুই ভাইয়ের সামনে এসে দাঁড়ালো নিতাই। তারপর বলল, ক্রোধ, ক্রোধ হলো অন্ধকারের উৎস। এই ক্রোধ জীবনে আসবে, এর আগমন তুমি ঠেকাতে পারবে না, কিন্তু যেটা পারবে সেটা হলো এর প্রতিক্রিয়া রোধ করতে। ক্রোধের আসল উদ্দেশ্য হলো তোমাদের জীবনে ভালো জিনিসগুলো থেকে তোমাদের কেড়ে নেবে। সেটা নিজের সৃষ্টি হোক, সম্পর্ক হোক বা সম্মান। আজ এত সকালে তোমরা দুই ভাই মিলে লড়াই করছো, কত কিছুর সমস্যা করে দিলে বলো তো। তোমাদের দুই ভাইয়ের ঝামেলার জন্য আজকে ছোট্ট বাচ্চা দুটো পাঠশালাতে যেতে পারেনি। তোমাদের মা বাবা কষ্ট পাচ্ছেন। আজ সকাল থেকে কাজ হয়নি, রান্না চাপেনি। আজ ভগবানের চরণে ফুল পড়ল না এখনো। আর সামান্য কারণে নিজের বাড়ির জমি জায়গা নিয়ে লড়াই করছো আজ তোমরা নিজের বৃদ্ধ বাবা মায়ের সামনে। এই বিশ্বে সবার জন্য উপরওয়ালা জায়গা বানিয়ে পাঠিয়েছেন। সবার এই মাটিকে ভোগ করার অধিকার আছে। মাটি কোনোদিন কারুর সম্পত্তি হয় না। মাটি এই জগৎ মায়ের, এটা কারুর নিজের নয়। আজ এই যে অশান্তি করছো, একটু ছোটবেলায় গিয়ে ভাবো তো, তোমার জ্বরের সময় তোমার ভাইটাই তোমার জন্য ওষুধ আনতে গিয়েছিল।
একসাথে তোমরা খেলা করতে, এক থালায় তোমরা খেতে, সব ভুলে আজ তবে কেন লড়াই করছো তোমরা? হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই প্রকৃতি কত সুন্দর ছিল আজ সকালে, কিন্তু তোমাদের কলহর জন্য তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারলে না। মনে রাখবে, জীবনের অনিশ্চয়তার মধ্যেই আসল নিশ্চয়তা। কটা দিন তো এই জীবনে থাকবে সবাই, মৃত্যু তো নিশ্চিত সত্য। কেন কেন এই তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা করো তোমরা? এই বিশ্বে সবার স্থান, এটার ভাগাভাগি হয় না। উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেই ছেলেটার কথায়। সবাইয়ের মুখ থমথমে। ঝগড়া করা মাঝবয়সী লোকটা নিতাইয়ের দিকে তাকিয়ে বলল, নিতাই, আমার ভুল হয়ে গেছে, তুই আমায় ক্ষমা করে দে। টাকার লোভে আমি আমার মা বাবাকেই পথে বসিয়ে দিচ্ছিলাম, আমার ছোট ভাইয়ের সাথে ঝামেলায় জড়াচ্ছিলাম, আমি ক্ষমা চাইছি। নিতাই, তুই না এলে অনেক বড় ভুল করে ফেলতাম আমি নিজের রাগকে সামলে রাখতে পারিনি। তুই আবার আমার ভুল ধরিয়ে দিলি রে, আমায় ক্ষমা কর। বলেই এতক্ষণ লড়াই করা ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে ভাই। অন্য লোকটিও তার দাদার গলা জড়িয়ে ধরে বলল, দাদা, আমিও অনেক ভুল করেছি, নিজের বাবার পরে দাদার জায়গা। আমিও তোকে অসম্মান করে তোর গায়ে হাত তুলছিলাম দাদা, আমায় ক্ষমা করে দে। আজ থেকে আর কোনো অশান্তি না, সব সময় আমরা একসাথে সুখী হয়ে থাকব। বলে একটা খুশির মুহূর্ত তৈরি হলো তাদের মধ্যে। নিতাই চলে এলো সেখান থেকে, আমি ওর পিছু পিছু এলাম। নিজেকে কেমন যেন অন্য জগতের বলে মনে হচ্ছিল। আমি কিছু বলার সুযোগ পাচ্ছিলাম না, শুধু দেখে যাচ্ছিলাম। নিতাইয়ের প্রতিটা কথা কি অসম্ভব যুক্তি দিয়ে সাজানো। একজন এই বয়সী শিশু হলেও ওর বলা কথা, ওর জীবন বোধ সব নিয়ে মনে হয় সে সাক্ষাৎ ঈশ্বর পুত্র। হাঁটতে হাঁটতে গঙ্গায় পৌঁছে গেলাম। শান্ত গঙ্গা নদী, নবদ্বীপ ঘাট, বেশ কটা বাণিজ্যিক নৌকো রাখা আছে। ওই পাড়ে লোকজনের ভিড়, তবে এই পাড়টা শান্ত। আমায় নিতাই বলল, আসুন আসুন ঠাকুর মশাই, নামুন জলে। জানেন, এই গঙ্গার জল সবচেয়ে পবিত্র। আমি জলে নামলাম। তোমাদের কি বলবো, কি সুন্দর সেই জল। অমন শীতেও যেন শরীরটা ভাসিয়ে দিতে ইচ্ছে করল। বাইরে ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু জলে নিজেকে প্রবেশ করানো মাত্রই খুব আরাম হলো সারা দেহে। চোখ বুজে উপভোগ করলাম সেই উষ্ণতাকে। দেখলাম নিতাই জলে ডুব দিয়ে উঠল। পূব দিকের সূর্যকে প্রণাম করে গা মুছে নিল। তারপর পরিষ্কার ধুতি পরে উঠে এলো জল থেকে। আমার তো কোনো পোশাক ছিল না, তাই ওই ধুতি শুকোতে দিলাম গায়ে। সেই সময় আমার শরীরের রক্ত ফুটছে। ওই ঠান্ডা আমাকে কাবু করতে পারবে না তখন। আমি উঠে এলাম জল থেকে। নিতাই বলল, আপনি কাল চলে যাবেন ঠাকুর মশাই? কাল আপনার যাওয়ার পথে একজনের সাথে দেখা হবে। সে আপনাকে অনেক বড় পথ দর্শন করাবেন। আজ থাকুন, থাকুন জমিদার বাড়িতে। কাল চলে যাওয়ার আগে কয়েকটা কথা আমি আপনাকে বলবো, কেমন?
আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম, কিচ্ছু বললাম না। দেখলাম নিতাই সামনে এগিয়ে গেল, আমিও গেলাম তার সাথে সাথে। ফুলের সাজি নিয়ে পুজো করতে লাগলো সে। আমি বাইরে বসলাম। ছেলেবেলাতে বামুনের ছেলে হওয়াতে বেশ কিছু বাড়িতে আমি পুজো করেছি। কৃষ্ণ পুজো নিয়ে ধারণা ছিল, কিন্তু এ তো দেখছি অন্য রকমের পুজো। জমিদার বাড়ির ঠাকুর ঘরের সামনে বিরাট কাঠের উনুন করা আছে। সেইখানে দেখি ভজা বাসন ধোয়া মোছা করছে। আমি সামনে যেতেই বলল, আরে ঠাকুর মশাই, আপনি কখন উঠলেন? আমি সকালে গিয়ে দেখি আপনি নেই, দোর খোলা। তারপর এইখানে এসে আমি পুজোর ভোগের ব্যবস্থা করছি। তারপর নিতাইয়ের দিকে তাকিয়ে বলল, ওহো ছোট খোকা, তুমি বুঝি ঠাকুর মশাইকে নিয়ে নাইতে গিয়েছিলে? নিতাই সম্মতি সূচক মাথা নেড়ে পুজোর ঘরে চলে গেল। আমি দালানে বসলাম পুজো দেখব বলে। নিতাই ফুল দিয়ে সাজিয়ে দিল জমিদার বাড়ির ভিতরের ঠাকুরের মূর্তিকে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এর মধ্যেই অনেকজন এসে ফুলের মালা, সাদা ফুল দিয়ে গেছে মন্দিরে পুজোর জন্য। সুন্দর করে সেই মূর্তিকে সাজিয়ে নিতাই বেরিয়ে এলো বাইরে। কাঠের উনুনে একটা ছোট্ট আকারের হাঁড়ি বসিয়ে জ্বালিয়ে দিল সে। চাল, ডাল, কিছু সবজি দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে নাড়াতে লাগলো। আমি অবাক হয়ে দেখছিলাম। কাল রাতের থেকে হওয়া সব ঘটনায় নিজেকে কেমন অচেনা মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই সব কিছুই যেন জাগতিক নয়। ততক্ষণে আমি বুঝে গিয়েছিলাম নিতাই সত্যি কোনো সাধারণ ছেলে নয়। একটা পরিষ্কার ধুতি পরে, খালি গায়ে, কপালে তিলক কেটে, গলায় তুলসী মালা পরে এক মনে উনুনের আঁচ দিচ্ছে নিতাই। প্রায় কিছুক্ষণ পরে রান্না শেষ হয় এবং একটা অপূর্ব গন্ধে আমার সারা শরীর মন অজানা গন্তব্যে পৌঁছে যেতে থাকে। আহা, খিচুড়ির স্বাদ। মায়ের হাতের রান্নার কথা মনে পড়ল আমার। মাও এইভাবে রান্না করত। তো যাই হোক, রান্না সেরে সেই ভোগ থালায় নিয়ে পুজোতে বসল নিতাই। গ্রামের মেয়ে বউরা, জমিদার বাবু সবাই এসে বসলেন মন্দিরের দালানে। ধূপ ধুনোর গন্ধে চারপাশ একটা দেবতার বাসযোগ্য ঘর মনে হচ্ছিল। নিতাই চোখ বুজে গেয়ে চলেছে ঈশ্বর আরাধনার গান। ধর গো নিতাই চাঁদের চরণ, দৃঢ় বিশ্বাস করে রে মন। ধর গো নিতাই চাঁদের চরণ, যদি পার হবি তুফান। যদি পার হবি তুফান, ও পারে কেউ থাকবে না, ও পারে কেউ থাকবে না।
নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, ও নিতাই কাউরে ছেড়ে। কি সুর, কি গলা! সকালের প্রথম সূর্যের আলোতে সেই সুর আমাকে ভাসিয়ে দিচ্ছে যেন গঙ্গার অতল প্রবাহের দিকে। কুলকুল শব্দ ভেসে এসে যেন আরো শত সহস্র গুণ বাড়িয়ে দিচ্ছে সেই গানের সুরকে। সবাই একে একে ভগবানকে প্রণাম জানিয়ে পুজো শেষ হলো। আমার অবাক হওয়া কিন্তু তখনও বাকি ছিল। আমি তখনও বুঝতে পারিনি আমার এর পরের ভবিষ্যৎকে। পুজো শেষ হতেই দেখলাম গ্রামের অনেকেই ভিড় জমিয়েছে মন্দির চত্বরে। বুঝলাম এবার প্রসাদ বিতরণের পালা। সবাই সামনের বসার জায়গায় বসে গেল। ভজা সহ আরো 2-3 জন মহিলাকে দেখলাম বসে থাকা সবাইকে শাল পাতা দিচ্ছে, আর সেই খিচুড়ির হাঁড়ি থেকে নিজের হাতে করে প্রত্যেককে পাতে তুলে দিচ্ছে সেই খিচুড়ি। প্রায় জনাবিশেক লোক ছিল সেইখানে। সবাইকে পেট পুরে খিচুড়ি খাওয়াচ্ছে নিতাই। তাদের খাওয়া সম্পন্ন হলে এলো আরো অনেকজন, তাদেরও একইভাবে দেয়া হলো খিচুড়ি। কিন্তু আমি তখনও হিসাব মেলাতে পারছি না। একটা বড় জোর 10 জন খাওয়ার মতো হাঁড়ি, তাতে এতজন মানুষের কিভাবে হচ্ছে? তাতেও হাঁড়িতে খিচুড়ির ভাগ একটুও কমেনি। প্রায় সব মিলিয়ে 100 জন মতো লোকের আগমন ঘটল এই খিচুড়ি খেতে। কারোর মনে কোনো প্রশ্ন নেই। সবাই ধন্য ধন্য করছে ঈশ্বরকে। ঠাকুর মশাই, এই যে ঠাকুর মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কেন? এখনো প্রসাদ নেননি কেন? বসে পড়ুন, বসে পড়ুন, খেতে বসে পড়ুন। আমি বিনা বাক্যে খেতে বসলাম। আমি ভজাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওইটুকু হাঁড়িতে এতজনের খাওয়া মানে কিভাবে? ভজা আমার দিকে তাকালো। বোধহয় আমার অসহায় ব্যাপারটা বুঝতে পেরেছে সে। এ হলেন স্বয়ং কেষ্ট ঠাকুরের বানানো প্রসাদ। এর কি যোগান শেষ হয়? এই প্রসাদেই তো পেট ভরে এই গাঁয়ের মানুষের। কোনো দিন আজ অবধি এখনো ফুরিয়ে যায়নি এই প্রসাদ। সে যত জনই আসুক না কেন, এর শেষ হবে না। আমাদের কেষ্ট ঠাকুর নিতাই, সে যে নিজেই তার দূত। নয়তো ওইটুকু বয়সের ছেলে কি এসব পারে বলুন? নিন নিন নিন, খেয়ে নিন। হ্যাঁ, আমি শুকিয়ে যাওয়া কণ্ঠে বললাম, তাহলে এই প্রসাদ ফুরায় না? কেন ফুরোবে কেন বাবা? ভজা যেন রহস্যের একটা হাসি টেনে কথাটা বলল। একজন আসবে, তারপরই ফুরোবে এই প্রসাদ। কে? ভজা উত্তর দিল না। আমার হাতে তাল পাতার ওপরে নিতাই নিজের হাতে তুলে দিল 2 মুঠো খিচুড়ি। আমি হাঁড়ির দিকে তাকিয়ে দেখলাম বিন্দু মাত্র কম পড়েনি সেই খিচুড়ি। মুখে দিলাম আমি প্রসাদ। মনে হলো কোনো অমৃত পান করলাম যেন,
কোনো জাগতিক বস্তু দিয়ে কি আদতে এই রান্না সম্ভব? জানা ছিল না আমার। খেয়ে নিয়ে অপেক্ষা করতে থাকলাম এর পরের ঘটনার জন্য। দেখি আমার পরেও বাড়ির সব সদস্যেরা খেল। জমিদার বাবু নিজে মাটিতে বসে খেলেন নিতাইয়ের হাত থেকে। আমি ভজাকে ফাঁকা পেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, নিতাইয়ের বাবা মা কে? কাদের ছেলেও? কে সেই পুণ্যবতী মা? ভজা হাসল। নিতাইয়ের বাপ মা কে, তাই তো? তা আমারও জানা নেই। একদিন সকালে জমিদার বাবু পুজো করতে এলে মন্দিরে দেখেন মন্দিরের ভিতরে একদম কেষ্ট ঠাকুরের পায়ের পাশে পড়ে রয়েছে এক দেবতুল্য শিশু। জমিদার বাবু ছিলেন দয়ার মানুষ। তিনি সারা জীবন পুজো করে এসেছেন কৃষ্ণের। নিঃসন্তান জমিদার গিন্নি তখন নিতাইকে বুকে করে মানুষ করতে লাগলেন। ছেলের ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ ছোট থেকে গাঁয়ের মানুষ দেখেছে। এই ছেলে হলো গাঁয়ের কেষ্ট ঠাকুরের আশীর্বাদের ফল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবার খাওয়া শেষ হলে নিতাই একটা পাতায় করে খাবার নিয়ে গেল গোয়ালে। আমিও গেলাম পিছু পিছু। নিতাই সবার পাতে তুলে দিচ্ছে সেই খিচুড়ি। গরুগুলো সে প্রসাদ বাধ্য হয়ে খাচ্ছে। আমি বললাম, সবাই তো খেলো, তুমি কখন খাবে? এখনো সে আসেনি। সে আসুক আগে। যার শরীর রয়েছে এই গ্রামের মধ্যে তার পেট ভরে যায় ঠাকুর মশাই। এইটুকু হাঁড়িতে এতগুলো মানুষের কিভাবে হলো? আপনি যদি মন থেকে খাওয়াতে চান, কোনো স্বার্থ ছাড়া, কোনো কিছু দুবার চিন্তা না করে, আপনি যদি মানুষকে সত্যি ভালোবাসতে চান, তবে আপনার জন্য চাহিদা পূরণ করবে ভগবান নিজেই। তিনি তার হাত বাড়িয়ে দেবেন সাহায্যের, কিন্তু মনে অভক্তি নিয়ে, স্বার্থ নিয়ে আসতে গেলেই সেখানে ভগবান মুখ ফিরিয়ে নেন। ভগবান কোনরূপ আড়ম্বর লোক দেখানো চান না, তিনি ভক্তি দেখেন। আমরা ভুল করি, লোক দেখানো আড়ম্বর করি, কিন্তু তিনি যে সাক্ষাৎ ঈশ্বর, তার কাছে যে ভক্তি লাগে। আমাদের এই কথার মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। চমকে তাকালাম পিছনের দিকে। বুকটা কেঁপে উঠল। একজন বৃদ্ধা মহিলা, যার হাতের কনুই থেকে হাতটা নেই, পাটাও হাঁটুর পর থেকে নেই, সারা শরীরে নোংরা কাঁথা জড়ানো, গায়ের অনেক জায়গায় পচা গন্ধ বের হচ্ছে। দাঁড়াও ঠাকুমা, দাঁড়াও, আমি তোমার খাবার দিচ্ছি। নিতাই কথাটা বলে দুটো পাতা এনে রাখল। একটাতে প্রসাদ রেখে অন্যটিতেও প্রসাদ রাখল। অবিশ্বাস্যভাবে এইবার যেন ফাঁকা হয়ে গেল হাঁড়িটা। এতক্ষণের এতজনের খাবার পরও সেই খিচুড়ি ফুরালো না। তার মানে কি এর কথাই বলছিল ভজা? তারপর নিজের হাতে খিচুড়ি খাইয়ে দিতে থাকল নিতাই নিজে। প্রতিবন্ধী সেই শতচ্ছিন্ন বস্ত্র পরিহিতা নারীকে, যার সারা শরীর কুষ্ঠে ভরে যাচ্ছে।
তাকে নিজের হাতে খাইয়ে দিয়ে সেই পাত থেকে নিজে খাবার মুখে তুলছে নিতাই। জীবনে সমাজে এই মায়া রোগটি ভীষণ ছোঁয়াচে, সাথে কান্নাটাও। কিন্তু আমার জানি না কেন ভীষণ কান্না পেল। গলা ফাটিয়ে কাঁদতে চেষ্টা করলাম, কিন্তু সব যেন দুই চোখের পাশ দিয়ে নেমে এলো। এই দৃশ্য যেন আজও একইভাবে আমি দেখি। আমি দেখলাম তারানাথ চোখের জলটা মুছল, তারপর আবার বলল, সেই দিন ওইভাবেই গিয়েছে। বিকেলে আমি গঙ্গার তীরে বসেছিলাম। দেখলাম নিতাই এসে বসলো আমার কাছে। আমি গায়ে মোটা শাল জড়িয়ে বসেছিলাম। কাল সকালে আপনি চলে যাবেন, সেটাই আপনার জন্য শুভ যোগ হবে। আমি আপনাকে কিছু কথা বলবো। আপনি কিন্তু বড় সাধনার উঁচু পর্যায়ে পৌঁছতে পারবেন না। সংসার আপনি করবেন, কিন্তু আপনি শেষ বয়সে এসে বড্ড একা হয়ে পড়বেন। তখন আপনি ঈশ্বরের নাম করবেন, কারণ সবাই আপনার জীবনে বেঁচে থাকা অবধি আছে। মৃত্যুর পরে তিনিই আসল বন্ধু। কিন্তু তার আগে আপনি চাইলেও এই নাম গান করতে পারবেন না, কারণ সব কিছুরই একটা নিজস্ব সময় আছে। সেটা সময়ের আগেও হবে না, সময়ের পরেও হবে না। যখন সময় আসবে তখনই হবে। আপনিও সেই বয়সে ঠিক ঈশ্বরের নাম নেবেন। জীবন অনিশ্চিত, কেউ এর স্থায়ী ব্যবস্থা করতে পারবে না। তাই জীবনে যা আসবে তাকে আমন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, ঈশ্বর যদি দুঃখ দেন তবে তিনি তা সহ্য করার ক্ষমতাও দিয়েছেন। তার উপর বিশ্বাস রাখুন, তার উপর বিশ্বাস রাখুন। তারপর কতক্ষণ যে আমি কথাগুলোর ঘোরের মধ্যে ছিলাম আমার জানা নেই। আমি দেখলাম নিতাই উঠে চলে গেল। দূরে অন্ধকারে মিশে যাচ্ছে সে ক্রমশ, কিন্তু আমি দেখলাম সে নিতাই নয়। উজ্জ্বল গৌরবর্ণ একজন পুরুষ, পরনে সাদা ধুতি, গলায় উত্তরীয়। সে যেন কিসের ছন্দে পা দুলিয়ে দুলিয়ে চলছে বহু বহু দূরে। আমার দুই চোখ জলে ভরে গেছে। আমি দেখতে পাচ্ছি রাশি রাশি পুষ্প বৃষ্টিতে ভরে যাচ্ছে মাটি। মধুর কীর্তনের শব্দে ছুটে ছুটে আসছে কতজন। আমি তাকিয়ে আছি, চোখে ধাঁধার মতো লাগছে। চোখ কচলে দেখলাম না, কেউ তো নেই। আবার তাকাতেই দেখি নিতাইয়ের বসে থাকার জায়গায় রাখা আছে একটা বাঁশি। বুকটা চমকে উঠল আবার। এই বাঁশি তো নিতাইয়ের নয়। আমি হাতে তুলে নিলাম সেই বাঁশি। মনে মনে খুশি হয়ে ভাবলাম, না, মন্দ হলো না এই গ্রামে এসে কত কিছু দেখলাম, কত কিছু শিখলাম। নিতাইয়ের উপহার ভেবে বাঁশিটা আমার কাছেই রেখে দিলাম। সকালেই চলে যাব। তাই একটু নদিয়ার মাটি তুলে নিলাম হাতে। এই মাটি পবিত্র, এই মাটি তীর্থক্ষেত্রের মাটি বই কম নয়। আমি দিব্য চোখে দেখতে পারছিলাম
এই এলাকায় এক সময় বড় ধাম হবে। তারপর বিদায় নিতে গেলাম জমিদার বাবুর কাছে। তিনি ভালোবেসে কিছু টাকা দিতে গেলেন আমায়। আমার নিতাইয়ের মুখটা মনে পড়ল। না থাক, টাকা কি হবে আমার? আমি ফিরিয়ে দিলাম সেই টাকা। রাতে ভজার সাথে বসে গল্প করছিলাম। আচ্ছা ভজা, এই নিতাই কে? জানি না, তবে সাধারণ না। ওর সব কথা ফলে যায়? হ্যাঁ, সব সব ফলে যায় বাবা। জানেন বাবা, ও বোধহয় ভগবান। আমি তো বুঝি না। আপনি তো সাধনা করেন। আচ্ছা, আপনি বোঝেননি? কথাটা বলেই চলে গেল ভজা। একটা এমন প্রশ্ন করে চলে গেল ভজা, যার উত্তর আমার জানা নেই। আমি নিজেও জানি না কে নিতাই। সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম। একটা সুন্দর বাঁশির শব্দে ঘুম চলে এসেছিল। আমি জানি কে এটা বাজাচ্ছে। ঘুমিয়ে পড়লাম বিছানাতে, পরম আদরের ঘুম। পরের দিন খুব সকালে উঠে স্নান সেরে বেরিয়ে পড়লাম। ভজাকে বিদায় দিয়ে এলাম মন্দিরে। প্রণাম ঠুকতেই চোখে পড়ল মূর্তির মুখের দিকে। এ যে অবিকল নিতাইয়ের মুখ জ্বলজ্বল করছে। আবার প্রণাম করে উঠে দেখি কই, কেউ কোথাও নেই। সবই মায়া বলে বেরিয়ে এলাম পথে। একবার ধুলো মেখে নিলাম নদীয়ার মাটির, নবদ্বীপের মাটির। তারানাথকে এই প্রথম কাঁদতে দেখলাম। আমার চোখ ভরে জল এসেছিল। কিশোরী অন্যদিন হলে কিছু বলতো, কিন্তু আজ চুপ করে আছে। আমি কোনো কথা বলতে পারছিলাম না। জীবনে দর্শনের এত কথা আগে এইভাবে শুনিনি। তারানাথের কথাগুলো বুকে গেঁথে আছে যেন। উঠে দাঁড়াতে পারছিলাম না। মনের মধ্যে একটা জমাট কষ্ট উঠে আসছিল। কিশোরী বলল, তারপর সেই নিতাইকে আর দেখেছেন ঠাকুরমশাই? তারানাথ চোখের জল মুছে বলল, আর যাওয়া হয়নি। তবে স্বপ্নে দেখেছিলাম সে গঙ্গার তীরে ভেসে যাচ্ছে, অনেক দূরে, অনেক দূরে। আর চলি, ভালো থাকবেন। আমি আর কিশোরী বেরিয়ে এলাম। কিশোরী অন্য রাস্তায় চলে গেল বিদায় দিয়ে। মনটা অস্থির লাগছে বড্ড। রাতের অন্ধকারে হাঁটছি, কিন্তু মনে হচ্ছে জীবনের সব কথা, নিজের ছেলেবেলা, কৈশোরবেলা। হঠাৎ মনে পড়ল, আরে তারানাথকে তো জিজ্ঞেস করা হলো না সেই বাঁশির ব্যাপারে। তারপরেই মনে পড়ল, তারানাথ তো থাকবেই, তার গল্প তো থাকবেই। না হয় পরের গল্পে সে জানা যাবে।